তা উনি 10 টাকাটা না হাতে নিয়ে এইভাবে মানে তাকিয়ে থাকলো। আমি না ট্রেনে উঠে আমি তাকিয়ে দেখলাম, তাকিয়ে আছি, ট্রেনটা চলে যাচ্ছে আর উনি না টাকাটা নিয়ে কাঁদছেন। মানে আমার কেমন যে একটা হচ্ছে, ট্রেনটা মনে হচ্ছে কি লাফ মেরে নেমে পড়ি না কি করব, মানে আর তো রাত হয়ে গেল, আর পরের দিকে ট্রেনও নেই, অত ফাঁকা যেতে হবে আমায়। কি ডিপ্রেশন এমন একটা জিনিস, নিজেকে যদি তার থেকে বার করে নিজে না নেওয়া যায়, কেউ বার করতে পারবে না। একদম। ওখানে আবার আলাদা বাচ্চা, প্রত্যেকে ট্রেন রাইড নিচ্ছে, নেশা করছে, চুরি করছে, এরকম। ট্রেন রাইডটা খেলে কি হয়, একটা 30 টাকার ট্রেন রাইডে আমার অনেক দিন চলে যায় এবং ওটা করলে আমার খিদে পায় না। ভিখারিগুলোকে আমি রেগুলার খাওয়াই তাদের ইনকামটা আমি নেব বলে, যে তুমি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছ বলে আমিও করবো, তার আমাদের পয়সাটা কিন্তু সস্তা নয়। অক্ষয় তৃতীয়াতে আমরা মানুষ পুজো করি। 2000 সালের আমার বাবা ক্যান্সার ধরা পড়ে হঠাৎ করে 1 মাসের মধ্যেই তিনি চলে যান। আমারই হয়তো একজন বন্ধু, যেটা আমার মনকে নাড়া দিয়েছিল, ব্রিজের ওপরে মুখ ঢেকে খাবার চাইছে। আমি শুরু করলাম একটা অন্নপূর্ণা সরাই ঘর, বিনামূল্যের হোটেল। হ্যালো দর্শক, ওয়েলকাম টু আওয়ার ভয়েস। আমার কথা এপিসোড নিয়ে আমি সানায়া আবার চলে এসেছি। আজকে আমার সাথে এমন একজন আছেন, বাকি বাইরের সবাই জানে যে তিনি মানুষের সেবা করেন, কিন্তু তিনি নিজে মনে করেন যে এই তকমাটা, এই ট্যাগলাইনটা ওনার প্রয়োজন নেই। উনি নিজে মনে করেন যে সমাজের প্রতি যে দায়িত্ব, যে কর্তব্য ওনার আছে, তার উপর বেস করে উনি কাজটা করেন। মানুষের সেবা ঠিক নয়, উনি বলেন যে মানুষের সমব্যথী হয়ে ওঠেন আর কি। সহানুভূতি দেখানোটাকে উনি পছন্দ করেন না। আর ওনার কিন্তু কোনো সংস্থাও নেই, উনি একদম পরিবারের সবাই মিলে মানুষের পাশে যতটুকু দাঁড়ানো যায় ততটুকুই করেন। পাপিয়া কর আজকে আমাদের সাথে আছে। দিদি কেমন আছেন বলুন? ভীষণই ভালো আছি, কাজের মধ্যে আছি বলেই হয়তো ভালো আছি। আওয়ার ভয়েসে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদেরও অনেক ধন্যবাদ যে আমাকে আপনারা কথা বলার সুযোগ করে দিয়েছেন, এটাও আমার কাছে অনেক বড় প্রাপ্তি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তো ওই যে সমাজ সেবা, বিশিষ্ট সমাজকর্মী, সমাজ সেবক, সমাজ সেবিকা, এই ট্যাগ লাইন দিয়ে প্রচুর পোস্ট আমাদের চোখে পড়ে। তো সেই জায়গায় দিদি কিন্তু একদম এগুলো পছন্দ করেন না। উনি পরিবারকে নিয়ে, পরিবারের সদস্যদের নিয়েই সুন্দরভাবে, একদম পারিবারিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আর সেই গল্পই, সেই জার্নি আমরা শুনবো আজকে। দিদি, আমি প্রথমেই জানতে চাইবো যে এটা কিন্তু ট্রু যে এখনকার সময় সমাজ সেবক, সমাজ সেবিকা শুনতে পছন্দ করে, আপনার খারাপ লাগে কেন? দেখুন, এই সমাজ সেবক সমাজ সেবিকা খারাপ লাগেও ঠিক বলবো না, কিন্তু আমার মনে হয় আমার এখনো অতটা যোগ্যতা হয়নি যে আমি বিশিষ্ট সমাজসেবী হব বা বিশিষ্ট মানে যেটা হয় এখন খুব নামি একটা তকমা দেওয়া হয়। আমি অন্তত মানে ব্যক্তিগতভাবে মনে করি যে আমি তো মানুষ, মানুষ হয়ে যখন এসেছি মানুষের কাজ আমাদের করতেই হবে, এটা আমরা দায়বদ্ধ, সমাজের ওপরে দায়বদ্ধ। হ্যাঁ, আমি বলবো না যে অনেক কিছু করতে হবে। আমরা যদি একটি মানুষ হয়ে পাশের বাড়ি একটি বাচ্চা বা একটি মানুষেরও খোঁজ নিই, পাশের বাড়িটা থেকেই শুরু করি, সেটা আমি সবসময়, আমার একটা কথা খুব ভালো লাগে, কোথাও একটা শুনেছিলাম, পাশের বাড়ি থেকেই আমার ভারতবর্ষ। মানে আমি অনেক দূরে গেলাম না, কিন্তু আমি পাশের বাড়ির লোকের খোঁজও কিন্তু এখন কেউ একটা রাখতে চায় না। তা আমার মনে হয় যে আমি অনেক কিছু পারার দরকার নেই। আমার ঠাকুমাকে দেখতাম, বাবাকে দেখতাম, পাশে ছোটখাটো যেসব মানুষগুলো আছে যাদের সত্যি প্রয়োজন, একটু একটু মানে পিছিয়ে পড়া বা একটু তাদের সাহায্যের দরকার, তারা কিন্তু কখনোই সমাজসেবী হিসাবে যায়নি। তাদের মনে হয়েছে যে আরে ছেলেটার আজকে দুপুরবেলা খেতে পায়নি, একটু দিয়ে আসি, আমার বাড়িতে দুটো রান্না হয়েছে। মানে আমি ওই পরিবার থেকেই বড় হয়েছি এবং আমি খুব নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে, কিন্তু আমাদের কখনো ভালোবাসার অভাব ছিল না, বা আমাদের কখনো হচ্ছে এই পরিবারের মধ্যে এই শিক্ষাটার অভাব ছিল না। প্রত্যেকেই আমাদের শেখানো হতো যে মিশে ভাগ করে খেলে সে খাবারের স্বাদ বাড়ে, এবং একটু যদি আমার জন্য একটা মানুষের মুখে হাসি ফোটে, সেটাও অনেক বড়। মানে আমি যখন কাজে আসি, মানে কাজে আসি বলা ভুল, ছোট থেকেই আমাদের দিয়ে করানো হয়েছে এটা করতে হবে, নিয়ম। যেমন আমার বাড়িতে এখনো হয়, অক্ষয় তৃতীয়া হয়। অক্ষয় তৃতীয়াতে আমরা মানুষ পুজো করি। মানে এটা কিন্তু আমার তৈরি জিনিস নয়, এটা আমার ঠাকুমা করেন। মানুষ পুজো মানে সেটা কেমন? মানুষ পুজো বলতে কি, মানে মানে ঠাকুমাকে দেখতাম, আমরা এখন অনেক রকম ট্যাগলাইন দিই, যে মানুষ পুজোটাকে একটা ট্যাগলাইনে ফেললাম যে মানুষ শুনতে ভালোবাসে, সেটা নয়। অক্ষয় তৃতীয়া দিন ঠাকুমা বলতেন যে যাই করবে ওই দিনটা, সেটার দিন শুরু আর কি, বছরের শুরুর দিনটা, যে মানে এরকম একটা নিতেন নি, ওদের অক্ষয় তৃতীয়া দিন যা করবে সেটাই তোমার অক্ষয় হয়ে থাকবে, ভালো করো বা মন্দ,
মন্দ করলেও কিন্তু তোমার মন্দটা অক্ষয় হয়ে যাবে। মানে সেটাই সেই থেকে হিসাবে, যাবে। হ্যাঁ, সেই হিসাবে ওই দিনটাকে উনি বাঁচতেন। মানে তখনকার দিনে তো এত কিছু ছিল না, মানে তিনি মনে করতেন যে তিনি হয়তো তার মার কাছ থেকে শিখেছিলেন যে অক্ষয় তৃতীয়ার দিন গরিব দুঃখী ব্রাহ্মণ মানে যাদের পারতেন তাদের বাড়ি নিয়ে আসতেন, নিয়ে এসে সবার আগে তাদের চরণ ধোয়াতেন, মানে পা ধোয়াতেন। আচ্ছা, পাটা কেন ধোয়াতেন যদি আমরা জিজ্ঞাসা করেছি আমার ঠাকুমাকে যে তুমি পাটা কেন ধোয়াও, এটা তো লোক মানে এখন গরিব দুঃখীদের বাড়িতে বাড়িতে নিয়ে এসে নিয়ে পা এসে ধুয়ে বসিয়ে দিতেন প্রথমে। বসিয়ে আগে চেয়ারে বসিয়ে সবার প্রথম তাদের পাটা ধোয়ানো হয়। আচ্ছা, পাটা ধোয়ানো হয় কেন? এখন লোকে বলবে লোক দেখানো, এখনকার দিন হলে বলবে লোক দেখানো, এবং আমাকেও শুনতে হয়, আমিও শুনি, প্রত্যেক বছর শুনি, আর ভবিষ্যতেও শুনবো। কিন্তু এটা তো তাতে অনেক আগে থেকে হয়। হ্যাঁ, এটা আমার জন্ম থেকে দেখা, মানে জ্ঞান হওয়া থেকে দেখা। ঠাকুমা তাদের পা ধোয়াতেন। পরে যখন জানতে চেয়েছি পা কেন ধোয়াও, তখন বলতে অহংকারটাকে নাশ করার জন্য। আচ্ছা, তার চরণে আমি আমার অহংকারকে নাশ করলাম। তার কারণ কি, যে যখন আমি তাকে এই পরে যে তার ভোজনটা দেব বা তার সেবাটা দেব, তখন না আমাদের মধ্যে একটা অহংকার এসে যায়। প্রতিটা মানুষের মধ্যে একটু খেয়াল করে দেখবে যে আমি দিলাম, আমি করলাম, এটা আমি ওকে দিয়েছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি অহংকার। হুম, মানে ভেতরে ভেতরে একটা না মানুষের, আমি হয়তো আমারও হতো, এখন হয়তো কম হয়, আমি দিলাম বাবা এর জন্য আমি এটা করেছি, এই জিনিসটাকে আগে নাশ করতে হবে। আমরা করার কেউ নই, আমরা মাধ্যম। আমাদের দিয়ে উপরওয়ালাকে আমি খুব বিশ্বাস করি, ভগবান করান তাই পারি আমরা, এবং এটা আমাদের পুণ্য যে আমি সে আমার কাছে সেবা নিচ্ছে। এটা আমার ছোট থেকে শেখা। ঠাকুমা পা ধোয়াতেন, তারপর তাদের বসিয়ে আরতি করতেন, শাঁখ শঙ্খ ঘন্টা বাজিয়ে আরতি করতেন, যেটা আমি এখনো করি। 23 বছর 24 বছর ধরে আমিও এটা করি। সেই শঙ্খ বাজিয়ে তাদের কি, এই নয় যে তারা ঠাকুর হিসাবে তাকে মানুষকে ঠাকুর বানাচ্ছি তা নয়, কিন্তু তাদের সম্মান করতেন, যে আমরা যে রাস্তায় বসে ভিক্ষা করছি বা আমাদের কেউ গুরুত্ব দেয় না, সেখানে আমাকে আরতি শঙ্খ করা হচ্ছে। তার মানে তাদের মধ্যে মনে হয়, তাদের মধ্যে উনি বোঝাতেন ঠাকুমা যেটা, যে তার মানে কি তারা ভাবতেন যে আমরাও মানুষ, আমরাও 8-10টা আমাদেরও মানুষের মতো গুরুত্ব যোগ্য, আছে। গুরুত্ব আছে। গুরুত্ব বোঝানোর জন্য কিন্তু শাঁখ ঘন্টাটা বাজানো হতো, সেটা আমিও করি। এবং তারপরে তাদের আমার সামর্থ্য মতো কিছু খাবার, মানে দুপুরের ভোজন, কিছু মানে ছাতা, একটু জুতো, মানে এগুলো দিতে বলতেন কেন, গরম তো ওই সময়, মানে এপ্রিল মাস পুরো গরম, তার পায়ে হয়তো জুতো নেই, মাথায় হয়তো ছাতাও নেই একটা, ওই সময় তাদের ওটা প্রয়োজন। তারপরে তুমি সেটা দাও, মানে অপ্রয়োজনীয় জিনিস কাউকে দান করো না। ওই সময় ওই ছাতাটা যদি একটা শীতকালে যদি কেউ একটা ছাতা দেয়, সে কিন্তু অত খুশি হবে না যতটা গরমকালে দিলে হবে। তা এইভাবে ওনাকে আমি করতে দেখেছি, এবং আমি এখনো করে যাই। মানে এটাকে কিন্তু কোনো সমাজসেবা বলে না, এটা আমি মানুষ, আমি আর একটা মানুষকে শ্রদ্ধা করছি, সম্মান করছি, এটা দেখে বড় হওয়া তো। এবার এইভাবেই চলেছে জীবন। এবং খুব ছোট বয়সে বাবা চলে যান 2000 সালের। আমার বাবা ক্যান্সার ধরা পড়ে হঠাৎ করে 1 মাসের মধ্যেই তিনি চলে যান। এবার আচ্ছা। তখন না, মানে আমাকেও বিয়ে দিয়ে দেওয়া হয়, পরিবারের জন্যই হয়তো দিয়ে দেওয়া হয়। আমার কপালটা এত ভালো, আমার খুব ছোট বয়সে বিয়ে হলেও যে স্বামী পেয়েছি, তিনিও এই মানে মানসিকতার, মানে তাকেও এসে দেখেছি এখনো করে যাচ্ছে নিশ্চুপে। উনি আবার কি যেটা করেন একদম চুপ, মানে কেউ, আমি নিজেও জানতে পারি না, অনেক পরে লোকের মুখ থেকে জানি। কত লোককে দোকান করে দিচ্ছেন, পুঁজি দিয়ে কাউকে সবজির দোকান দোকান করে দিচ্ছেন, যাদের করে দিচ্ছেন তারা উল্টে আমাকে হয়তো 2 মাস বাদে বলছে। উনি নীরবে করতে পছন্দ করেন, আর আপনি তো হ্যাঁ, বাড়িতে করেই বাড়িতে যেদিন আসছেন। আমার বিয়ে হলো, মানে বউ ভাতের রাতে উনি আমাকে একটা কথা বলেছিলেন, সেটা বলেছিলেন যে বাড়িতে যদি কেউ আসে, যেটুকু থাকবে দিয়ে দেবে, ঘরে আছে রান্না করে নেবে, কেউ যেন আমার বাড়ি থেকে ফেরত না যায়। মানে এটাতেই তাকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি এখনো, মানে এরকম একটা ব্যাপার। মানে আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে যে ডান হাত দিয়ে দান করলে বাম বা হাত হাত জানতে যেন না পারে। জানতে পারে। আমরাও সেইভাবেই করে এসেছি এত সেরকম। বছর। সোশ্যাল মিডিয়ার যুগ আসার পরে এত দেখা দেখি, যেটা সত্যি কথা। আমরাও সেই ছোট থেকে বিয়ের পর থেকেই করছি। করছি বলতে আমি করছি না, আমি চেষ্টা করি করার, এবং আমাকে ভগবান চাইছেন তাই আমি পারছি এইভাবে। এবার যেহেতু আমি বিয়ের পর আমি হাতের কাজ করি, যেহেতু আমি একজন হস্তশিল্পী, পেশায় আমি একজন হস্তশিল্পী, তখন 2008 সাল একটা ঘটনা বলছি, মানে পুরোপুরি ভাবে এই সমাজসেবীর ট্যাগলাইনটা আমার গায়ে যেটা লেগে গেল আর কি, সেটা আমি যেহেতু ওই বললাম হস্তশিল্পী, আমি কিছু মেলা করতাম,
মানে যখন তখন ওই 2000 সালে 2008-এ সায়েন্স সিটির দিকে একটা মেলা হচ্ছিল, মানে একটা মেলা বলতে হস্তশিল্প মেলা, যেটা সরকারি মেলা হয়। তা ওখান থেকে আমি বাড়ি ফিরছিলাম, মাঝদিয়ায় ফিরছিলাম। এবার হয়তো কোনো কারণে গেদে লোকালটা পাইনি, যেহেতু গেদে লোকাল ধরেই আমার বাড়ি যেতে হয়। আমি রানাঘাট থেকে ব্রেক জার্নি করেছিলাম, মানে রানাঘাটে এসে তারপর চেঞ্জ করেছিলাম। তা ওই রাত 8টা বাজে হয়তো। আমি ওই রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, 6 নম্বরের ঠিক একটু মানে মাঝামাঝি চা খাচ্ছিলাম মনে আছে। তখন দেখলাম ওই চায়ের দোকানটির মুখোমুখি একটি বয়স্ক মহিলা, বয়স 60 বছর 65 বছরের ওপরে নয়, মানে এরকম একটি বয়সের মহিলা, আমার মাদের বয়সী। উনি বসে আছেন এবং মনে হচ্ছিল উনি একটু অসুস্থ, মানে দেখে, কিন্তু কোনোভাবেই তাকে ভিখারি বা ভবঘুরে যেরকম মনে হয় সেরকম নয় কিন্তু। হয়তো রাগ করে বাড়ি থেকে চলে এসেছেন বা কোনো দুঃখে কেউ দাঁড়িয়ে, এরকম কিছু আমি সেটা শুনিনি, সে শোনার আর সুযোগও আমার হয়নি। তা আমি তখন চোখটা পড়ার পরে, যেহেতু মানে এই নিয়েই বড় হওয়া, তো এরকম মানুষ দেখলেই চোখ আগে চলে যায়। তা আমি গিয়ে বললাম, আপনার কি কিছু হয়েছে, আপনি কি অসুস্থ? তখন বলল, আমি না 10টা দিন সেইভাবে কিছু খাইনি, হয়তো একটু চা একটু বিস্কিট বা সাধারণ কিছু। আমার মনে হয় উনি একটু ভালো ঘরের, তো হয়তো কারোর কাছে হাত পাততে পারেননি বা ওনার কাছে ছিল না, এরকম একটা বিষয়। তা আমি না ওনাকে অনুরোধ করলাম যে আমি যদি 10টা টাকা আপনাকে কিছু দিই, আপনি কি কিছু কিনে খেতে পারবেন? মানে যেহেতু ওনাকে মনে হচ্ছে না উনি ভিখারি হাত পেতে নেবেন, তাই তাকে বলাটাও মানে আমার অপরাধ, মানে তাকে ছোট করছি না তাকে, এটা আমার মনের মধ্যে সবসময় হচ্ছিল। তাও জিজ্ঞাসা করলাম, তা উনি হাতটা বাড়ালেন। তা আমার ব্যাগে 10টা টাকা ছিল। 2008 সালে 10 টাকার অনেক দাম ছিল, আমরাও তো খুব অল্প মানুষ, দিলাম। তা উনি 10 টাকা না হাতে নিয়ে এইভাবে মানে তাকিয়ে থাকলো। যথারীতি গেদে লোকাল ঢুকে গেছে। আমি না ট্রেনে উঠে, তখন তো ফাঁকাই থাকে সন্ধেবেলা, এই রাত্রির দিকে হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, আমি তাকিয়ে দেখলাম, তাকিয়ে আছি, ট্রেনটা চলে যাচ্ছে আর উনি না টাকাটা নিয়ে কাঁদছেন। মানে আমার কেমন যে একটা হচ্ছে, ট্রেনটা মনে হচ্ছে কি লাফ মেরে নেমে পড়ি না কি করব, মানে আর তো রাত হয়ে গেল, আর পরের দিকে ট্রেনও নেই, অত ফাঁকা যেতে হবে আমায়। তা বাড়ি গিয়ে আর না কেমন একটা অস্থির লাগছিল, কেন লাগছিল বুঝতে পারছিলাম না, যে মানুষটাকে দুটো খেতে দিলে কি ভালো হতো, মানে এরকম মনে হচ্ছিল। সারা রাত যাই হোক একটু ছটপট করলাম। তা সকালে কিছু রান্না করে আমি ভাবলাম আজকে তো ছুটি আছে, একটু যাই, আমার বাবার বাড়িও রানাঘাটে, তো ওখানেও যাবো, মায়ের সাথে একটু দেখা করে আসবো। তা গেলাম, গিয়ে খোঁজাখুঁজি করলাম, তা ওনাকে পেলাম না। তাই সামনেই যে দোকানগুলো থাকে তাদের জিজ্ঞাসা করলাম, এখানে না কালকে এই অবস্থায় একজন ছিলেন, তো আপনারা কি দেখেছিলেন? মানে এরকম, ওরা তো দেখতেই পারে, কারণ ওখানে যদি কেউ বসে থাকে 2-3 দিন ধরে চোখে পড়বেই। তখন ওই দোকানে এক মাসিমা ছিলেন, আমাকে বললেন যে উনি ভোরবেলায় মারা গেছেন, এবং তার হাতে, মহিলাটি মারা গেছেন, যাকে 10টা টাকা দিয়েছিলাম মানুষটা মারা গেছেন, এবং তার হাতে 10টা টাকা নাকি ছিলই এরম মুট করা। মানে আমার না তখন মনে হয়েছিল, আমরা কি সত্যি মানুষ? আদৌ মানুষ কি আমরা? আমরা সব সময় নিজেদের কথাই ভেবেছিলি, এটা আমিও তো সেদিন তাই ভেবেছিলাম, ট্রেন চলে যাচ্ছে, আমি কি করে বাড়ি যাব, আমার ছেলে আছে, শুধু কিন্তু আমরা নিজেদের কথাই ভাবি। কিন্তু 8-10টা মানুষ কিভাবে আছে, একটা মানে যারা সত্যিকারের, বলতে খারাপ মানে লজ্জা নেই আমার, যারা এই স্টেশনে ভিক্ষা করে তারা কিন্তু না খেয়ে মরে না, তার কারণ তারা আরেকজনের কাছে চাইতে পারে। কিছু মধ্যবিত্ত মানুষ আছেন বা যারা মানে ভাগ্যের ফেরে হয়তো কোনো একটা জায়গায় এসছেন, তারা কিন্তু সেটা পারে না, তাদের একটা আত্মসম্মানে লাগে, একদম, আমরা কিন্তু তাদের খোঁজও নিই না। সেটা তুমি পাশের বাড়িতেই হয়তো কেউ একজন আছে, সে খোঁজটা কিন্তু নিই না। কিন্তু কোনো একটা অন্যায় করলে যেভাবে আমরা মানে সরব হয়ে উঠি আর কি, সেই হিসাবে কিন্তু সাহায্যের জন্য আমরা একবারও এগোই না। মানে এইটাই আমরা, এটাই মানুষ। মানুষ থাকলেই তো মানুষ। হুঁশটা আর আছে কিনা আমার জানা নেই এখনকার দিনে, চেষ্টা করি মানুষ হওয়ার প্রতিদিন। তা ওখান থেকে না যখন শুনলাম উনি চলে গেছেন, মানে তখন সারা জীবন এখনো আমার নিজেকে অপরাধী মনে হয়, যে আমি যদি তাকে দুটো খাবার দিতাম তাহলে হয়তো মানুষটি আর যাই হোক মারা যেত না, একটা দিন আরো তো বাঁচতে পারতো। তারপরে খাবারটা রেখে বাড়ি যখন এলাম, এসে কেমন একটা মানসিক ভাবে না ভালো মতো অসুস্থ হয়ে গেলাম, মানে সব সময় একটা অপরাধ বোধ, এটা কি করলাম,
একটুখানি তো একটু যদি দিতেই wait পারতাম, করতাম। একটা ট্রেন তো মিস করতে পারতাম, তাহলে তো মানুষটাকে কিছু না, খাওয়াতে আফসোস পারতাম। হচ্ছিল বারবার, গিল্ট ফিল হচ্ছিল। দিয়ে সেই থেকে অসুস্থ হয়ে পড়লাম আর কি। তারপর আমার কিছু কাছের মানুষরা বোঝালো, আমার স্বামী বোঝালেন যে একজনকে পারোনি, এরকম তো হাজার মানুষ স্টেশনে পড়ে থাকে, তুমি তাদের জন্য করো, তাহলেই তো তুমি একটু করতে পারবে। এই একটা হয়তো শিক্ষা ছিল তোমাকে, ওই মানুষ মানুষ হওয়ার একটা শিক্ষা ছিল, সেটা হয়তো। তারপর নিজেকেই, এবার আমি সবসময় মনে করি কি, ডিপ্রেশন এমন একটা জিনিস, নিজেকে যদি তার থেকে বার করে নিজে না নেওয়া যায়, কেউ বার করতে পারবে না। একদম মানে সবসময় নিজেকেই বার করতে হবে, নিজেকেই একদম, সবসময় ভাবতে হবে এটা আমাকে পারবো, এগোতে হবে, এটা আমি এটা আমাকে পারবো, করতে তবেই হবে, সম্ভব। কেউ কিন্তু বলে পুরোপুরি কখনোই হয় না। করাতে পারে না। তা আমি ভাবলাম তাই তো, আমি তো রোজই বেরোই, তাহলে এইভাবে এখন থেকে খাবার নিয়ে কিছু বেরোবো, তাহলে তো অন্তত কেউ একটা পাবোই, এটা আমার আচ্ছা, বিশ্বাস হয়ে গেল। তারপর থেকে না আমি 10 জনের খাবার, সেই 2008 সাল থেকে শুরু হয়েছিল, 10 জনের খাবার ফয়েল করে আমি নিয়ে বেরোতাম বাড়ি বাড়িতে। যে থেকে? হ্যাঁ, যা রান্না হতো প্রতিদিন সকালবেলা? প্রতিদিন যখন কাজে বেরোতাম, আচ্ছা, বিভিন্ন ট্রেনিং করাতাম বা এই হাতের কাজের মধ্যেই ছিলাম, তা আমার একটা এক্সট্রা ব্যাগ ক্যারি করা শুরু হলো, যেই ব্যাগের মধ্যে ফয়েলে, আমার হাজব্যান্ড ফয়েল এনে দিল কিছু, তা ওর মধ্যে যা আমার ঘরে জুটতো, বলবো না অনেক ভালো কিছু খাওয়াতে পেরেছি, আমার যা রান্না হয়েছে সেটাই বেশি করে রান্না করতাম, করে আচ্ছা। সেটাই 10 জনের জন্য নিয়ে বেরোতাম এবং খুঁজতাম। তারপর খুঁজতে কিছুদিন পরে দেখলাম আর খুঁজতে আর হলো না, সবাই কত জেনে গেছে। মানুষ এরকম আছে, ঠিক আছে। হুম, এই করতে করতে 2008-এর শেষের দিকে আমার ছেলে তখন মানে ক্লাস 2 বা 3 এরকম পড়ে, আচ্ছা, রানাঘাটে জুবেনাইল বলে একটা স্কুল আছে, সেখানে ওকে ভর্তি করেছিলাম। তা সেখানে ওকে দিলে না বসে থাকতে হতো, ছোট তো, মানে স্কুলে দিয়ে আবার নিয়ে ট্রেনে করে রানাঘাটে, সেটা আমার বাড়ি মাঝদিয়ায়, তা চলে তো যেতে পারতাম না, ওকে নিয়ে ফিরতাম। এবার তখন ওই স্কুলের বাইরে তেমন জায়গা ছিল না বসার, স্টেশনে এসে বসতাম। আচ্ছা, এই যে 4-5 ঘন্টার বসে থাকাটাই আমার যেন জীবনে একটা অন্যরকম দিক এনে দিল, বিভিন্ন ওই ধরনের মানুষের সংস্পর্শে এলাম। তো ওখান থেকে আমার একটি, মানে এখন আর সে নেই, এই 2-3 মাস হলো চলে গেছে, গোবিন্দ বলে একটি প্রতিবন্ধী ভাই আমার, যার জন্য আজকে আমাকে সবাই চেনে, আচ্ছা। তার সাথে পরিচয় হলো। এবং সে এখন নেই মানে? এই ডিসেম্বরের 7 তারিখেও চলে গেছে। মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, কি দিয়ে হয়েছিল? সামান্যই ঠান্ডা লাগা জ্বর থেকে স্ট্রোক মতো হয়ে চলে গেল। আচ্ছা, ওর সাথে বন্ধুত্ব শুরু হলো, এবং ও কি করতো, আমি যে শুধু ওর জন্য রোজ খাবার আনতাম তা নয়, কিন্তু ও আমার জন্য কচুরি কিনে রাখতো, মানে এইভাবে না একটা সখ্যতা তৈরি হলো, ঠিক আছে। ও আমার দিদি বলতো, মানে এইভাবে মানে পুরো ভাই বোনের থেকেও অনেক বেশি সম্পর্ক হয়ে গেল। ওর আচ্ছা, সাথে আরো 10 জন জুটে গেল। এই করতে করতে আমার সংসারটা বড় হতে থাকলো, 10টা খাবারের জায়গায় 15টা খাবার, মানে এটা আমার প্রতিদিনের ডিউটি আচ্ছা। হয়ে গেল। মানে এটা কিন্তু কোনো আমি আবারও বলছি, এটা কোনো সমাজ সেবার মধ্যে পড়ে না, যেটা আমি বলবো রোজ পোস্ট করে করে এটা আমি করলাম, এটা আমি খাওয়ালাম, নয় কিন্তু, মানে এটা মনে হতো আমার দায়িত্ব। আমি আমার সন্তানের জন্য যেমন টিফিন নিয়ে আসি, ওটা তো আমি লোককে বলবো না, এ দেখো আজকে আমি আমার সন্তানের জন্য টিফিন নিলাম, সেই রকম ওই সন্তানদের মতোই আর কিছু খাবার, তার সাথে কিছু ওষুধ, মানে কিছু ফার্স্ট এড বক্সে কেটে গেল, এটা তো হয় ওদের, এরম ভাবে কিছু ফেলে যাওয়া মা, সব শুরু হলো। স্টেশনেই তাদের স্নান করাতে শুরু করলাম, স্টেশনেই তাদের জামা কাপড় ছাড়াতাম, খাওয়াতাম, এই করে আমার জার্নিটা পুরোপুরি শুরু হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এবার তারপরে কি, স্টেশনে কাউকে ফেলে দিলে আমার কাছে খবর আসতো যে ওখানে না ও ফেলে দিয়ে গেছে, গায়ে কোনো বস্ত্র নেই, আছে এরকম এরকম অনেক ঘটনা আছে। ট্রেনে মানে স্টেশনে ফেলে ফেলে দিয়েছে? দিয়ে চলে গেছে, কেউ হয়তো মাদের ফেলে দিয়ে গেছে, বাবাকে নিজের ফেলে দিয়ে মাকে? গেছে। হ্যাঁ, এরকম হয়? ছায়া মা বলে একটি মা ছিল, তার শুনেছিলাম তার ছেলে মেয়েরা ফেলে দিয়ে গেছে। সেই ছায়া মাকে গোবিন্দ, আমি যাওয়া না পর্যন্ত গোবিন্দ এসে, আমার ওই ভাইটি, ও কিন্তু হাত পা দিয়ে টায়ার দিয়ে ঘষে ঘষে হাঁটতো, ওর হাত কাজ করতো না, পা কাজ করতো না, ওকে আমি রোজ ভাত মেখে খাইয়ে দিতাম স্টেশনে বসেই। এই একটা ছবি ভাইরাল হয়েছিল, তারপর থেকেই আমাকে লোকে চেনে। ওর সঙ্গে ওকে বসে স্টেশনে খাওয়াতাম বলে অনেক আপত্তি স্বাভাবিকভাবেই আসবে পরিবার থেকে, এ থেকে, হাজবেন্ড ছাড়া। আমার হাজবেন্ড আমার ভগবান তুল্য মানুষ, আশেপাশ থেকে এলো, স্বাভাবিক, স্টেশনে বাড়ির বউ বসে খাওয়াচ্ছে, একটু সমস্যা তো হতেই পারে সকলে, প্রতিদিন স্টেশনে একজন যাচ্ছে, মানে তার মানে না একটা ভালো খারাপ দুটোই আসতে থাকে। হ্যাঁ, এফেক্ট আসবেই। আমার যতদিন যাচ্ছে কাজটা আমার কাছে ঈশ্বরের মতো হয়ে যাচ্ছে, মানে আমি সবাইকে ছাড়তে পারবো
এই কাজটাকে আর ছাড়তে পারবো না। আমি মানুষকে কিন্তু সংসার ভালোবাসি। করছি, সংসারের সমস্ত কাজ, এখনো সংসারের সমস্ত কাজ গুছিয়ে বেরোচ্ছি, অত বলার কেউ নেই। তারপরে আমি এদের মানুষগুলোর কাছে আসছি। এইভাবে চলতে চলতে তখন দেখলাম কিছু বাচ্চা অকারণ ভিক্ষা করছে। যেমন হয় আছে না, বাচ্চাগুলো অকারণ ভিক্ষা করে। হ্যাঁ হ্যাঁ। তখন না আজ খুব খারাপ লাগতো যে এই বাচ্চাগুলো যদি এখন থেকে ভিক্ষা করা ধরে, পরে গিয়ে চুরি করবে, তারপরে আরো মস্তানি গুন্ডামি অনেক কিছু করবে। তখন না চেষ্টা করলাম ওই বাচ্চাগুলোকে পড়ানোর। প্রথমেই 2007-08 থেকে স্টেশনে বসে পড়াতাম। তারপর বিভিন্ন জায়গায় যারা পিছিয়ে পড়া তাদের ঘরে ছেলে মেয়েদের নিয়ে শিবনিবাস মন্দিরেই একটা স্কুল করলাম। মাঝদিয়াতে। দুপুরে স্টেশনে যাই, সন্ধেবেলা এসে স্কুল করাই। আচ্ছা। ওই শিবনিবাসের যে মন্দিরটা আছে, আমি শিবনিবাসের গ্রামের মানুষ, গ্রামে ওখানে 100 জন বাচ্চা হয়ে গেল আস্তে আস্তে। প্রত্যেকে ছবি আঁকা, মানে কি সকলে স্কুলে যেত, কিন্তু তারপরেও তো অনেক কিছু থাকে, সেইগুলো চেষ্টা করলাম। ওইভাবে শুরু হলো, নাম দিলাম ফুল পাখিদের আসর। বাহ। একটা স্কুল শুরু হলো, ওইদিকে স্টেশনের জার্নিটাও চলছে, দুটো সমান ভাবে চলছে। এই করতে করতে তো এতগুলো সংসার সামলাতেন কখন? আমি ভোরবেলা উঠে আমার ঘরে রাধা মাধব প্রতিষ্ঠা, তাদের সব করে, ছেলের স্কুল, রান্না করে আমি 11টায় বেরোতাম। মানে হাজবেন্ডের কোনোদিন কোনো অভিযোগ ছিল না? বরং সে আমায় বলেছে আমি তো তার সবজির বিজনেস, সব সময় তো পারে না, বেরোতেই পারে না সে। ও আমাকে একটা কথাই বলে, আমি তোমার হাত ধরে যদি এগোতে পারি, মানে আমি হয়তো ফিল্ডে কাজ করতে পারবো না, আমি তোমায় দেবো। মেবি ওনার মনের ভিতর একটা সুপ্ত বাসনা ছিল মানুষকে ভালোবাসা। ও তো লুকিয়ে করছে, আগে জানতাম না, পরে যেগুলো জানছি। মানে আমি এটা লাগবে জানো তো গোবিন্দর, এটা নিয়ে ওইটা খেতে চেয়েছে, সাথে সাথে এনে দেবে। আচ্ছা। এত ভালো মানুষ পেয়েছে, ওই জন্য এত সাপোর্ট, এই জন্য হয়তো পারছি। এই করতে করতে চলতে চলতে 2017 সালে ধর্মতলা ফুটপাতে কোনো একটা কারণে এসেছিলাম, ওখানে ওই একই বাচ্চাগুলো ভিক্ষে করে। 17 সালে আমি ওখানে একটা স্কুল করলাম, রবিবার করে একদিন। আচ্ছা। কারণ ওখানে তো প্রত্যেকদিন পার্কিং জোন পারবো না, ওখানকার বাচ্চাদের নিয়ে অনেক লড়াই করা, সেটা ওরা সব নেশাগ্রস্ত। ওখানে আবার আলাদা বাচ্চা, প্রত্যেকে ট্রেন রাইড নিচ্ছে, নেশা করছে, চুরি করছে। তাদের গার্জেনদের বুঝিয়ে, খাবারের লোভ দেখিয়ে, নাহলে তো হবে না। দিয়ে আস্তে আস্তে চেষ্টা করলাম, 1 বছর 6 মাস হয়ে গেল, দেখছি তারা নেশাই ছাড়ছে না। তখন আমাদের ভালোবাসছে, কিন্তু আমাকে তারা খুব ভালোভাবে নিয়েছে। অপছন্দ করতে করতে পছন্দ হয়ে গেছে, যেহেতু আমি খুব জেদি একজন মানুষ, মানে ভালোবাসি, আমি ভালোবেসে দেখাবো, আমার একটাই কাজ, আমি শুধু ভালোবাসতে জানি। দেখি না চেষ্টা করে, হয় হবে, না হয় হবে না, আর তো কিছু হবে না। তারপর একদিন ওই বাচ্চাদের মধ্যে একটি বাচ্চাকে বললাম, আমি নাম বলতে চাইছি না ক্যামেরার সামনে, যে তোরা যখন এইটা খাস কেন, যে তোদের এত বোঝাচ্ছি শুনছিস না। ওই ডেনড্রাইট আঠা কি খেয়ে ফেল? হয়তো খায় নাই, গন্ধ শোক আমি ঠিক জানি না, মানে একটা সাইডে এটা করতো। আচ্ছা। তখন বললো যে ম্যাম, আমাদের না সারাদিনে 30 টাকাও ইনকাম নেই, ওই নোংরা টোংরা কুড়িয়ে এটা ওটা করে 30 টাকা ইনকাম নেই, তাহলে আমরা খাবো কি? আর বাড়িতে যারা আরো যারা, ওদের তো অনেকগুলো ছেলে মেয়ে হয়, অনেকগুলো ভাই বোন হয়, তাদেরই বা খাওয়াবো কি? ডেনড্রাইটটা খেলে কি হয়, একটা 30 টাকার ডেনড্রাইটে আমার অনেক দিন চলে যায়, এবং ওটা করলে আমার খিদে পায় না, আমি সারাদিনে একবার খেলেই আমার হয়ে যায়। নেশা করলে খিদে থাকে না, মানে ও খিদের জ্বালাটা মেটাতে ডেনড্রাইট নিচ্ছে। হ্যাঁ, আলটিমেটলি তো নিজের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা তো বোঝার ওদের বুদ্ধিটা নেই। তারপর তখন একদিন বললাম, জানিস আমার একটি বাচ্চা হয়েছিল 2010-এ, ছোট ছেলে, সে চলে যায়। একটা মা সন্তান হারালে কত কষ্ট জানিস তো, সেই কষ্ট তোদের নেই, কিন্তু সেই কষ্টের সাথে 2010-এ আমার একটি ছেলে হয় যে চলে যায়, মানে হয়ে তারপরে। হ্যাঁ, এবার তখন আমি ওদের বললাম, জানিস তো একটা মা যদি সন্তান হারায়, সেই কষ্টের সাথে পৃথিবীর কোনো কষ্ট মেলে না। একদমই তাই, পৃথিবীর 1000 কষ্ট বলুক না আমার এই আছে, ওই শোকটা কিন্তু কোনো মায়ের থেকে বেশি হয় না। তাহলে নিয়ে আয় ডেনড্রাইট, আজ থেকে আমিও নিই, যদি দেখি একটু কমে। তখন হাত ধরে, না ম্যাম খেও না, এগুলো খুব বাজে জিনিস। আমি বুঝতে পারলাম যে ওরা আমায় ভালোবেসেছে, তবেই না করছে। আমি বললাম, তোরা যদি আজকে না শুনিস, তাহলে আমি আজকে নেবই ডেনড্রাইট, কিচ্ছু করার নেই, কারণ আমার কষ্টটাকেও ভুলতে হবে। তখন ওরা বলেছিল, ঠিক আছে ম্যাম, আমরা ছেড়ে দেবো, তুমি নিও না, আমরা পড়বো। আচ্ছা, ঠিক আছে। এবার তারপর থেকে হয়তো অল্প অল্প করে, একদিনেই কখনোই সম্ভব নয়, এবং ছাড়েও নি, অল্প অল্প করতে করতে কিন্তু সত্যি বেশ কিছু বাচ্চা, যারা পারলো না চলে গেল, যারা পারলো থাকলো। আমি তখন ওদের পড়াশোনার মধ্যে দিয়ে
গান বাজনা শেখানো হয়, হাতের কাজ শেখায়, তারা যাতে ভবিষ্যতে, দেখো এখন তো ওদের পড়িয়ে আমি অনেক কিছু করতে পারবো না, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার করা না, সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে কি করতে পারি, ওদের একটা আয়ের পথ দেখাতে পারি। তখন আমি যে হাতের কাজ নিয়ে এগোই, সেই হাতের কাজ নিয়ে ওদের মানে প্রশিক্ষণ দিলাম, এবং ওরা এখন এগুলো করে, বিভিন্ন মেলা করাই ওদের দিয়ে, এবং আচ্ছা প্রতি রবিবার ধর্মতলা ফুটপাতে আমার স্কুল বসে, আচ্ছা। সেটার নামও ফুল পাখিদের আসর। আর ওই মাঝদিয়ার ফুল পাখিদের ওটা আসরটাও আছে? না, 4 বছর ছিল। তারপর আচ্ছা বিভিন্ন ওই যে শত্রুতা বলো কি হিংসে বলো, সেটাকে তুলে দেওয়া হলো। বাবা। এরকম অনেক রকম বাধা বিপত্তি এসেছে, কিন্তু আচ্ছা বাধা মানে শুধু বাধাটাকে ধরলে তো হবে না, আমাকে এগোতে হবে। এক জায়গায় না হয় আর এক জায়গায় হবে। এই বাচ্চাগুলোকে না পারি আর ওই মানে কিন্তু বাধাটা আসতো কোথা থেকে? হয়তো বাচ্চাগুলো শিক্ষিত হয়ে গেলে কারোর সমস্যা আছে, হয়তো তার জন্য বাধা এসেছে। এবং একটা মেয়ে হুড়ুর হুড়ুর করে একা একা কাজ করে যাচ্ছে, তখন কিন্তু কোনো সাপোর্ট নেই, শুধু হাজবেন্ড আর আমি। তখন তো ছেলে ছোট, আমরা দুজন মিলেই, মানে ও মানসিক সাপোর্ট দেয় আর আমি কাজ করি। মানে এইভাবে অনেক বাধা এসেছে। সব বাধা আমি আজকে আর বলতে চাই না, নেগেটিভ তো প্রচুর পৃথিবীতে, নেগেটিভ পেরিয়ে গিয়ে আমি পজিটিভটাকেই নিতে কোথাও চাই। শুনছিলাম যে আপনি হুমকির সম্মুখীনও হতে। হ্যাঁ, হুমকির সম্মুখীন হয়েছিলাম। ওই রানাঘাট স্টেশনে যখন কাজ করি, কিছু মানুষের হয়তো আপত্তি হয়েছিল। আচ্ছা। তাদের ধারণা ছিল ভিখারিগুলোকে আমি রেগুলার খাওয়াই, তাদের ইনকামটা আমি নেব বলে। যা। মানে আমি যে প্রতিদিন ওই স্টেশনে 10-12 জন নিয়ে বসাচ্ছি, ওদেরও হাতের কাজ শিখিয়েছি, ওদের রাখি বানিয়ে বিক্রি করানো, ওয়েট মেশিন কিনে দেওয়া, আমি সব চেষ্টা করেছি যাতে ওরা ভিক্ষাটা না করে, যাতে ওরা আয় করতে পারে। দিয়ে তখন হয়তো কিছু মানুষের সমস্যা হয়েছিল, এবং তারা হয়তো ভেবেছিল যে আমি হয়তো ওদের ওই ভিক্ষার পয়সাটার বা ইউনিয়নের সেক্রেটারি হয়ে গেছে, সেই হিসাবে হয়তো হুমকি দিয়েছিল যে এই রানাঘাট স্টেশনে যেন দেখি না, তাহলে কিন্তু এটা হবে, এরকম একটা ব্যাপার। যখন পুজো আসতো, এবার আমাদের তো পুজো মানেই একটা মানে বিশাল আনন্দের বিষয়। তখন যখন না নতুন নতুন জামা কাপড় আমাদের না পরলে, মানে না পরলে নয়, এরকম একটা ব্যাপার। তখন আমার তো আস্তে আস্তে পরিধি বাড়লো, 100-150 ছেলে মেয়ে হয়ে গেল, মানে স্টেশন দিয়ে, ঘর দিয়ে, স্কুল দিয়ে, এত ছেলে মেয়ে। তখন মনে হতো যে ইস, পুজোর সময় ওরা কিছু পাবে না, এটা কেমন লাগবে। তখন ভাবলাম কি, কিছু আত্মীয় স্বজন বা কিছু বন্ধু বান্ধবদের কয়েকজনকে বলেছিলাম যে তোমরা তাহলে প্রথম ডোনেশন চাও আমার জীবনে, ঠিক আছে, যে তোমরা যদি কিছু কিছু দাও, আমি কিছু দিয়ে ওদের জন্য পুজোর সময় কিছু কিছু কিনতে পারি, তাহলে আমার একটু ভালো লাগবে, ওদের একটু আনন্দ হবে, ওরাও চায় পুজোয় দিদি কিছু দেবে না, এরকম একটা ব্যাপার। তখন আমাকে আমার এক আত্মীয় বলেছিল, হাসি পায় আজকে তার মুখটা মনে পড়লে, যে তুমি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছ বলে আমিও করব, তার আমাদের পয়সাটা কিন্তু সস্তা নয়। এরকম শুনতে হয়েছে? একদম বড় এই মুখের ওপরে ভাষায় বলে এই দিয়েছে? কথাটাই বলেছিল, এবং আরো কিছু যুক্ত ছিল, সেটা আর বলছি না। তখন আমার মনে হয়েছিল, আমার রাগ হয়নি, একটু খারাপ লেগেছিল কিন্তু রাগ হয়নি। তখন মনে হয়েছিল সত্যিই তো, আমি চাইলে বা সে কেন চাইবে, তারও তো কষ্টের পয়সা, তার তো মনে হচ্ছে না যে ওটা প্রয়োজনীয়, সে কেন দেবে টাকাটা, তাহলে আমাকেই এমন কিছু করতে হবে যাতে আমি কারোর কাছে হাত না পাতি। ঠিক আছে, তখন শুরু করলাম দুর্গা মূর্তি বানানো। মানে আমি প্রতি বছর 2টো করে দুর্গা মূর্তি বানাই এখন। আচ্ছা 2011 সাল থেকে আমি দুর্গা মূর্তি বানানো শুরু করলাম। প্রথমে অনেক ভুল হয়েছে, কেউ নেয়নি, মানে স্বাভাবিক, আমি তো পাল নই বা শিল্পীও নই, সেভাবে কখনো কিছু শিখিও নি, ভেঙে গড়ে করতে করতে হয়ে গেল। 2011 সালে প্রথম আমি দুর্গা মূর্তি বানালাম, এবং আমাদের গ্রামেরই একটা ক্লাব সেটা রাখার জন্য নিয়েছিল, এবং আমাকে 7,000 টাকা দিয়েছিল। এবং ষষ্ঠীর দিন আমি সকলের জন্য জামা কাপড় কিনে, ওই যে আনন্দটা আমার জীবনের, আমার মনে হয় আমি যদি কখনো কোটি টাকার কোনো কিছু পেয়ে যাই বা অনেক বড় পুরস্কার পাই, সেই খুশিটা হবে না। তারপর বুঝলাম, তাই তো আমি তো রাস্তা পেয়ে গেছি, আমার তো আর কারোর কাছে চাইতে হবে না। তারপর থেকে প্রত্যেক বছর আমি 2টো করে দুর্গামূর্তি বানাই, 3টেও বানাই যদি শরীর দেয়। আমি নিজে একটু অসুস্থ, হাই ডায়াবেটিসের পেশেন্ট, আচ্ছা 2 বেলা 3 বেলা ইনসুলিনও চলে, চোখটাও শেষের দিকে হয়ে এসছে, এরকম একটা পজিশনে আছি। কিন্তু এইগুলো নিয়ে তো হার মেনে বসে থাকলে হবে না, এতগুলো মানুষ এখন আমার ওপরে। শুরু হলো, এই একটা দিক পেয়ে গেলাম, পুজোর সময়ও হয়ে গেল ব্যবস্থা। সারা বছর সারা রাত ধরে দুর্গামূর্তি বানাই, সারাদিন কাজ করে গিয়ে রাত যেটুকু পাই, প্রতিদিন একটু 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 করে মূর্তি বানাই, সেটা পুজোর মধ্যে বিক্রি করি, এখন সবাই নেয়ও, এবং টাকাটা জোগাড় হয়ে যায়। তারপর যখন লকডাউন এলো, তখন তো সবাই গৃহবন্দী, কিছুই হলো না, আমার ওই স্টেশনের মানুষগুলো না খেতে পেয়ে মরছে আমার মনে হচ্ছে, তখন বেরোতে পারছি না। তখন ওই গ্রামে যারা আটকা পড়েছিল তাদের দিয়ে
কাজ বন্ধ করিনি। নিজের পরিশ্রম দিয়ে দুর্গা মূর্তি বানানো, নিজের সময় ব্যয় করে পথ শিশুদের পিছনে তাদেরকে পড়ানো, তাদেরকে হাতের কাজ শেখানো, আবার সংসারে নিজে যা খায় সেই রান্না নিজে বেশি করে করে তাদেরকে খাওয়ানো, এটা এখনকার সময় এটা শো অফ করতেও কেউ করে না। যেটা বলছি যে শো অফ আমার পছন্দ নয়, কিন্তু বিশ্বাস করুন এত টাইম দিয়ে এত সময় ব্যয় করে শো অফটা তখনই হবে যখন আমি 2-3 দিন করব, দেখাবো, হয়ে যাবে। কিন্তু কোনোটা যদি কোনো কাজ যদি সেটা মানে যে রেগুলার ভাবে কেউ করবে, যে কাজই করুক, আমি বলছি না যে আমি যে কাজটা করছি সবাইকে করতে হবে, যে পড়াশোনা হোক বা যে কাজই করুক, সেটা যদি রেগুলার ভালোবেসে করা যায় সেটা কিন্তু নিঃশ্বাসের মতো হয়ে যায়। না করলে আমার দম বন্ধ হয়ে যাবে, তাহলে আমি মরে যাব। মানুষ না বাঁচলে আর কি করে হবে? আমি হচ্ছে এই জায়গাটা এইভাবে বড় হয়েছি এবং এইভাবেই কাজ করছি, যে এই জায়গাটা আমি না যেতে পারলে আমি বোধহয় মরে যাব, বাঁচবো না। আমি আজকে এত অসুস্থ মানুষ হয়েও আমি কিন্তু পড়ে যাইনি বিছানায়। আমাকে কেউ দেখলে বিশ্বাসই করে না আমি এত অসুস্থ, কিন্তু প্রত্যেক দিন ইনসুলিন নিয়ে যাচ্ছি। তাতেও আমার কিছু মনে হয় না, আমি ইনসুলিন নিয়ে বেরিয়ে যাচ্ছি। ওই মানুষগুলোর হাসি দেখলেই আমি খুশি। তারপর যখন লকডাউন এলো, লকডাউনটা যখন কেটে গেল, সেকেন্ড ফেজ যেটা এলো, তখন বেরোলাম। বেরিয়ে দেখছি যে অনেক পরিচিত মানুষ, মানে আমারই হয়তো একজন বন্ধু, যেটা আমার মনকে নাড়া দিয়েছিল, ব্রিজের ওপরে মুখ ঢেকে খাবার চাইছে। মানে অনেকে তখন খাবার দিত, তো বিভিন্ন সংস্থা খাবার দিচ্ছে। আমারই একটা খুব ভালো বন্ধু, সে মুখটা ঢেকে খাবার চাইছে ওর সন্তানদের জন্য, কাজ নেই লকডাউনে। ওটা দেখে না আমার মাথা ঘুরে গেল। আমার মনে হলো যে কি দেখছি, মানুষ এত কষ্টে আছে। তাহলে আমি তো ভাবি যে আমার বর আমাকে রাজার হালে রেখেছে, লকডাউন বুঝতে পারিনি, মানুষকে দিয়েছি এবং নিজে যতটুকু পেরেছি, আমার হয়নি, আমি মিথ্যে কথা বলবো না, আমার অভাব ছিল না, সে আমাকে যথেষ্ট যত্নে রেখেছে। তারপরে তখন মনে হলো যে আমি যদি এইটা একটু বড় করে করি, 15 জন খাবার নিয়ে বেরোই, তো এটা যদি আমি মানে দরকার 30 জনের করি, দেখি না পারি কিনা। আমার কাছে কিন্তু সেরকম কোনো পয়সা করি যেটুকু ওইটুকুই। তখন আমি মাকে বললাম, মা, বাবার তো দোকানটা পড়েই আছে, রানাঘাট ব্রিজের করে একটা ছোট্ট দোকান আছে, আমার বাবার বইয়ের দোকান ছিল, সেটা বাবা নেই, আমরা চালাতে পারিনি। মা বললাম, মা, এই দোকানে যদি আমি একটা স্টল দিই, তুমি কি আমাকে দোকানটা দেবে? তা মা বললো, হ্যাঁ নে, ভালোই তো, তোর বাবা তো এগুলোই ভালোবাসতেন। আর মা নিজের রান্নাঘরটা ছেড়ে দিল। দিয়ে সেই 2021-এ 11ই জুলাই আমি শুরু করলাম একটা অন্নপূর্ণা সরাই ঘর, বিনামূল্যের হোটেল। ঠিক আছে, যেখানে ওটা তো আমার রোজকার কাজ, 15 জনের জায়গায় 30 জন হবে। তখন আমি ফেসবুকে পোস্ট করলাম, ঠিক আছে, করে বললাম আমি এরকম একটা জিনিস করতে চাই, যারা আমায় চেনে, যারা এত বছর ধরে দেখছে, যারা ভালোবাসে। সেই প্রথম আমি প্রচুর হেল্প পেয়েছিলাম। আচ্ছা, কিছু ডোনেশন পেয়েছিলাম, তা দিয়ে আমি বাসন কুসন কিনলাম। কিনে আমি ভাবলাম রোজ না পারি, একটা মাস দেখি না, যতদিন না মানুষ একটু স্টেবল হচ্ছে, আবার কাজ ফিরে পাচ্ছে। তখন দেখলাম দিন দিন সংখ্যাটা বাড়তেই থাকলো, এবং এমন কিছু মানুষ ওখানে আসতে থাকলো যারা একটা সময় 10 জনকে খাইয়েছে, ক্ষমতা ছিল, তাদের আজকে খাবার কিছু নেই, তারা মুখ ঢেকে এসে খাবার নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবং তার মধ্যে আমার খুব পরিচিত কিছু মানুষ, তারা এসে খাবার, আমাকে দিবি রে, আমার না এরম নেই। তখন মনে হলো তাই তো, তাহলে তো আমি মানে আমাকে দিয়ে যদি আর একটা মানুষের একটু উপকার হয়, তাহলে তো এর থেকে বড় পাওনার জীবনে কিছু নেই। আমি ঠিক পথেই আছি, আর যা হয় হবে, দেখি না কদিন পারি। সেই থেকে শুরু করলাম অন্নপূর্ণার সরাই ঘর। এরকম 20, মানে ওখানে রোজ 100 জনের এখন রান্না হয়, রবিবারটা বাদে। প্রতিদিন আমরা 100 জনেরই রান্না করি, সেটা হয়তো কিছুতে কম আসে বা কিছু বেশি লোকও আসে, কিন্তু রান্নাটা আমাদের একই মাপের থাকে। আচ্ছা, সেখান থেকে চলছে প্রতিদিন 100 জনের রান্না। 100 জনের রান্না আমি আর আমার মা করি। ওরে বাপরে! কারণ আমাদের রাঁধুনি রাখার পয়সা নেই। আচ্ছা, ঠিক আছে, একটা রিক্সা আমার বর আমাকে কিনে দিলেন। আচ্ছা, রিক্সা বলতে পা ভ্যান, যেখান থেকে মায়ের বাড়ি থেকে খাবারটাই দোকান পর্যন্ত যায়। সেখানে একজনকে ঠিক করলাম যে সে, তার কাজ নেই, সে প্রতিদিন মানে সারা দিন রিক্সাটাকে চালাবে, শুধু ওই খাবারটা আমাদের দিয়ে দেবে। তাহলে একটা মানুষের আয়ের পথ হলো। আমি চাই কেউ ভিক্ষা না করুক, একটা আয়ের পথটা তাকে দেখাতে। তারপর রান্না তো প্রথম আমরাই করতাম। তারপর একটি মেয়েকে রাখা হলো, সেও খুব ভালো ঘরের মেয়ে, কিন্তু করোনাতে তার বর কাজ চলে যায়, 3-4টে ছেলে মেয়ে নিয়ে সে অনাথ হয়ে যায়। সে তখন লুকিয়ে এসে রান্নাটা করলো, সেও একটা কাজ পেলো এবং গোপনে, তাকে কেউ দেখতে পারলো না, পেমেন্ট দিয়ে রাখা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এবার তখন কিছু বন্ধু বান্ধব এগিয়ে এলো, যেমন আজকে কয়েকজনের নাম বলছি এবং তাদের নামটা রাখবে। আচ্ছা।
ফোন থেকে এলো তিলক ভট্টাচার্য বলে এক দাদাভাই এলো, কলকাতার বাসিন্দা। আচ্ছা সে ফুল পাখিদের আসরটাকে আঁকড়ে ধরলো। আচ্ছা। ঠিক আছে, এখন আর আমি একা করি না, এখন ফুল পাখিদের আসরকে তিলক ভট্টাচার্য বলে একজন এলো। সৈকত সাফুই যাদবপুরে থাকে, ও এলো, এবং একটি দিদি আছে নিবেদিতা চক্রবর্তী। এই তিনজন আমার জীবনে ভগবান হয়ে এলো। মানে তারা কি করলো, স্কুলের যত খাতা বই খাবার দাবার তারা জোগাড় করা শুরু করলো। আমাকে বলে তুই সরাই ঘরটা দেখ। দিদি সরাই ঘরেও যা পারছে দিচ্ছে, মানে ছোট ছোট করে 5 জন মিলে আমরা সরাই ঘর চালাই। আমাদের এখনো বলছি প্রচুর অর্থের দরকার, আমরা পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, তবুও না ওই হাল ছাড়ছে। সংস্থা করে রোজ রোজ টাকা চেয়ে এটা আমি একটু মানে পারি না। বলতে আমার কথা কি, যে আবারও বললাম, আমার ইচ্ছেটাকে লোকে কেন সবসময় লোকের ঘাড়ে প্রাধান্য চাপাবো? একদম। একটা কাজ করতে গেলে আমি যদি 10 টাকার দরকার হয়, 8 টাকা আমাকে দিতে হবে, তারপরে আমি 2 টাকা চাইতে পারি। আমার কাছে কিছুই নেই, আমার ইচ্ছা বলে আমি নেমে পড়লাম, 10 টাকাই আমাকে দিতে হবে, এটা অন্যায়। তা আমরা 100 জনের রান্না মা আর মেয়ে মিলে করে খাবে হ্যাঁ। শুধুমাত্র মানুষের জন্য। একদম আর আমরা যেরকম উইকেন্ডে বেরোই, ডে আউটে বেরোই, সিনেমা দেখতে বেরোই নিজের মানে শ্বাস নেওয়ার জন্য, নিজে ভালো থাকার জন্য, একটু ভালো ফিল করানোর জন্য, দিদি বলল যে আমার দম বন্ধ হয়ে যায় তখন আমি যখন মানুষের জন্য কাজ করতে পারি না, মানুষকে যখন ভালোবাসতে পারি না। মানে আমরা নিজেরা এনজয় করি, নিজেরা নিজেদেরকে ভালো রাখার জন্য যা যা করার, পার্কে যাওয়া, ঘুরতে যাওয়া, মুভি দেখা, দিদি কিন্তু সেগুলো করে অন্যকে ভালোবেসে, মানুষের প্রয়োজন মিটিয়ে, মানুষের মুখে হাসি ফুটিয়ে। মানে এটা একেবারে দুপুরবেলায় যখন খাবারটা নিয়ে ওরা একটু হাসে না, যখন গরম খাবারটা পায়, তখন যখন ওরা হাসে, আমার মনে হয় পৃথিবীর যত রকমের সুখ আছে সব আমার পাওয়া হয়ে গেল। আমি একটা টাকা, ওই টাকাটা মাস গেলে পরে যে টাকাটা খরচ হয়, আমি চাইলেই ওই টাকাটা দিয়ে নিজের একটা গয়না, নিজের বড় কিছু, বা ছেলেকে বড় জায়গায় পড়াতে পারতাম। আমার ছেলে পড়েনি বড় জায়গায়, শুধু আমাদের এই কাজটাকে হেল্প করবে বলে, এবং ও নিজেও করে যাচ্ছে বাবার সাথে দাঁড়িয়ে। এবং আমাদের সেরকম কোনো ব্যাংক ব্যালেন্স নেই, আমাদের কি প্রতিদিন ওখানে সবজি চাল আমার বর দিয়ে যাচ্ছে, তার মানে ওখানে একটা হিউজ পরিমাণের আছে। সেই জায়গাটা যদি আমরা নিজেদের জন্য রাখি, তাহলে তো এই জায়গাটা হবে না। আমার কথা আমি বৃহত্তর, আমার ঠাকুমা বলতো মিলেমিশে খেলে পরে যে আনন্দ সুখ পাবে তুমি, সেটা তুমি একা খেয়ে পাবে না, তুমি যত দামি খাবারই খাও। যখন চায়ের টেবিলে 10 জন মিলে একটা চা খাওয়া হয়, সে যে আনন্দ, আর একা একা তুমি দামি কফি খেলে তার সেটা হয় না। এইভাবেই আমরা বড় হয়েছি, চেষ্টা করে যাচ্ছি। আমি আবারও বলছি, অসুস্থ মানুষ কতদিন আছি জানি না, তবে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমি কাজগুলো করে যাব। এবং এখনো ইচ্ছে আছে একটা আশ্রম বানানোর। হয়তো আমার জমি জায়গা কিছু নেই, কেনার মতো পয়সাও নেই, মানে অসুস্থ হয়ে আসছি, তো এখন ভাবি কি যে একটা যদি মানে একটা জায়গা করতে পারতাম, সব কাজগুলোকে এক ছাদের তলায়, দৌড়াদৌড়িটা কম হতো, কাজ একটা ছাদের তলায় আনতে পারতাম। কিন্তু যদি কোথায় ধর্মতলায় স্কুল, আবার কোথায় প্রতিদিন রবিবার আসা হয়, 4 ঘন্টা 8 ঘন্টা জার্নি, সারাদিন খাওয়া হয় না। সবাই বলে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, নাই ফুটেজ খাচ্ছে। এমনও একজন বলেছে আমি নাকি ধর্মতলায় বসি শুধুমাত্র ওখান দিয়ে 10টা লোক যায় বলে, আমি দেখাবো বলে, লোক দেখানোর জন্য। একদম, মানে ওখান দিয়ে ভালো ভালো লোক যায়, ওখান দিয়ে সাংবাদিকরা যায়। আমি বলছি এইটা রাখবে। সে এমন একজন বিশিষ্ট মানুষ, মানে বলেছেন যে ও তো লোক দেখানো, যে একদিনে কি বাচ্চা মানুষ করা যায়। আমার কথা, বাচ্চা আমরা আবারও বলছি, আমি বড় কিছু করতে পারবো না, ওদের ভেতরে ম্যানার্স দিতে পেরেছি, ওদের মধ্যে মনুষ্যত্ব আনতে পেরেছি, এবং ওদের যে ভালোবাসার অভাবটা ছিল সেটা আনতে পেরেছি। এবং এই যে আমরা সবাই 4-5 জন মিলে ওখানে রবিবার জড়ো হই, ওই যে সময়টা আমরা কাটাই বাচ্চাগুলোর সাথে, বা বাচ্চাগুলোও বোঝে আমাদেরও গুরুত্ব আছে, বিভিন্ন অনুষ্ঠান করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ওদের সবাই ভালোবাসছে, সেটাও তো অনেকটা বড়। আমি তো আবারও বলছি, জোর কণ্ঠে বলছি, আমার কিচ্ছু করার ক্ষমতা নেই, মানে তাদের আমি অনেক বড় কিছু বানাতে পারবো না। কিন্তু এই যে বলে ওই মাঝদিয়া থেকে আসছে ধর্মতলায়, কিছু তো শেখাবে, কি শেখাবে বাচ্চাদের, প্লাস ওখান দিয়ে নাকি ভালো ভালো লোক যায় বলে আমি কাজটা শুধু লোক দেখানোর জন্য করি। তাহলে সেই বিশিষ্ট ব্যক্তিটাও কি লোক দেখিয়ে সবকিছু করেন? হয়তো বা, এবার সেটা আমাকে শুনতে হয়েছে। এবং আমি আবারও তাদের জন্য বলছি, আপনারা যা ইচ্ছে বলতে পারেন, আমার কাজ, আমি শুধু কিচ্ছু নেই, আমার টাকা নেই, পয়সা নেই, খুব সামান্য আয় করি, যা করি সব ওই সরাই ঘরে চলে যায়। স্কুলটাতে এখন আমাকে কিছু করতে হয় না, দিদি তিলকদা ওরাই সব করে। কিন্তু এই যা আয় করি
ছেলে এখন ছোট ছোট আয় করছে, ছেলে পয়সা দিচ্ছে, ওর বাবা তো সারা জীবনই করে যাচ্ছে, যা করি আমরা সব ওখানটায়। তা আমি এতেই ভালো থাকি এবং এতেই ভালো থাকবো। আমাকে যদি কেউ ফুটেজ খোরও বলে, কেউ বলে লোক দেখানো, আমি আবার বিশিষ্ট সমাজসেবী এই কথাটাতে বিকৃত করে আমাকে বলা হয় বিশিষ্ট সমাজসেবী। আচ্ছা, মানে সেবি, সেবী, ছয়েকার বয়স। হ্যাঁ, মানে যাতে কি মানে আরো ছোট করা যায়। তা আমি ভাবি যে এখন আর ওইসব ভাবার আর কোনো মানসিকতাও নেই, আমি আর সব চিন্তাই করি না কে কি বললো কে কি বললো না। কিন্তু আমার খুব আপত্তি আমাকে কেউ বিশিষ্ট সমাজসেবী বললে, কারণ আমি সেটা নই। আমি ছোট থেকে দেখেছি আমি মানুষ, আমি মানুষ হিসাবে মানুষের দায়িত্ব নিতে এই শিক্ষাটা পেয়েছি, এবং যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ করে যাব, এটাই আমি। এবার তারপরে আমাকে তার কে কি ভাবলো, আর কি কোন স্বার্থে করছি, নিশ্চয়ই তারা খুঁজে বার করুক, যা ইচ্ছা করুক, আমার কিচ্ছু যায় আসে না তার। শুনলাম পাপিয়াদির কথা, আহ কত রকমের বাধার সম্মুখীন হয়েও শুধুমাত্র মানুষের স্বার্থে নির্দ্বিধায় কাজ করে চলেছেন, একদম নিজের টাকা খরচ করে। অবশ্য ওনার পরিবারের সাপোর্টটা আছে, ওনার হাজবেন্ডের সাপোর্টটা আছে। আর আজকে পাপিয়াদি হয়তো এখানে কথা বলছে বসে, কিন্তু আমি যেটা বুঝলাম পাপিয়াদির মা এবং ওনার হাজবেন্ডের একটা গুরুত্বপূর্ণ অবদান কিন্তু আছে ওনার এই কাজের এই পথে, এই জার্নিতে। তো ওনাদেরকেও, আমিও ক্যামেরার সামনে ওনাদেরকে অনেক অনেক সম্মান জানাই আমাদের আওয়ার ভয়েসের পক্ষ থেকে। অসুস্থতা যাই হোক না কেন, মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া যদি আপনার সাথে থাকে, আপনি তাড়াতাড়ি যাবেন না, আর গেলেও সুন্দরভাবে যাবেন। অনেক অনেক শুভকামনা রইল, আর অনেক অনেক ধন্যবাদ আমাদের আওয়ার ভয়েসে আসার জন্য। ভালো আমিও থাকবেন, চাই যে সুস্থ শেষ থাকবেন সব। নিঃশ্বাসটা যেন আমার কর্মক্ষেত্রেই হয়, তাহলে এর থেকে বড় পাওনা আর কিছুই হবে না। আপনার সরাইখানা আর ফুল পাখিদের আসর অনেক বড় হোক, আপনার আশ্রম করার যে স্বপ্ন সেটাও সার্থক হোক, আমরা চাই। আপনি অনেক দূর যাবেন, আর শুভকামনা আর ভালোবাসা রইল একদম, আমাদের অনেক পক্ষ অনেক থেকে। ধন্যবাদ।